গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ঠিকঠাক আছি। আজকে 21 জুন রবিবার আর এখন বাজে সকাল 11:15। আজকে তো বিশ্ব যোগা দিবস, বিশ্ব সঙ্গীত দিবস আর ফাদার্স ডে একই দিনে পড়েছে। প্রথমটার সম্পর্কে মানে আমার খুব একটা ইন্টারেস্ট বা ওটার সঙ্গে আমার খুব একটা যোগাযোগ না থাকলেও বাকি পরের দুটো মানে গান আর বাবা, এই দুটোই আমার জীবনের খুব মূল্যবান দুটো সম্পদ, আর দুটোই আমার জীবন থেকে হারিয়ে গেছে। তো আজকে হচ্ছে 21 তারিখ, গতকাল ছিল 20 তারিখ জামাই ষষ্ঠী। তো কালকে আমাদের সেই অর্থে কোনো প্ল্যান ছিল না, কোনো রকম ওই জন্য ভিডিও বানাইনি আর কি। এবছর যেহেতু বাবাকে হারানোর ফলে আমার মায়ের কালো ওষুধ চলছে, তাই আমার মাকে জামাই ষষ্ঠী করতে নেই, যে কারণে মায়ের হয়েই তো আমি এখানে সবটা সৌম্যকে অ্যারেঞ্জ করে দিতাম। তো যেহেতু এবছর মাকেই কিছু করতে নেই, তাই আমিও আর আলাদাভাবে সৌম্যকে কিছু করে দিইনি। ইনফ্যাক্ট আমার মনও চায়নি, কারণ এই সময় এই ধরনের জিনিসগুলো করার জন্য যে এনার্জিটা থাকা দরকার আমার মধ্যে, সেই এনার্জিটা এখন নেই, যে কারণে করিনি। কিন্তু মায়ের মন আর আমার বাবা মা এরকমই, সব কিছুতে মানে দায়িত্বটা সবার আগে। সেটা আমাদের আমার বা সৌম্যর জন্মদিন হোক, আমার দিদি জামাইবাবু গুবলুর জন্মদিন হোক, নববর্ষ হোক, বা আমার দিদি জামাইবাবুর বিবাহবার্ষিকী হোক, বা আমাদের বিবাহবার্ষিকী হোক, নিজেদের সামর্থ্য অনুযায়ী কিন্তু আমাদের গিফট দেয়। আর আমরা যেহেতু দূরে থাকি, আমাদের তো এইভাবে হাতে হাতে গিফট পাঠানো সম্ভব নয়, আমাদেরকে ফোনপে করে দেয়। তো মা এবারেও এত শোকের মধ্যেও কিন্তু ফোনপে করে দিয়েছে, আর বলেছে যে কাল যেহেতু শনিবার ছিল, আমরা ভেজ খাই, তো মা মানে অনেকবার করে বলে দিয়েছে যে রবিবার কিন্তু তোরা একটা কোথাও গিয়ে খেয়ে আসবি, তাহলে তোর বাবারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো মায়ের কথা রাখতেই আজকে সানডে আমরা বাড়িতে রান্না করব না, বাইরে কোথাও একটা খেতে যাবো, এরকমই প্ল্যান হয়েছে আমাদের। আর সেই জন্যই এখন সকাল সকাল বেরিয়ে গেছি। এখন যাব ব্রেকফাস্ট করতে। সৌম্য বলছে যে লাঞ্চ শুধু নয়, ব্রেকফাস্ট থেকে ডিনার সবটাই আজকে আমরা বাইরে করব, তোমাকে আজকে রান্না করতে হবে না, মানে ওই নো কুকিং সানডে টাইপ আর কি। তো ওই জন্য এখন সৌম্য আর আমি দুজনে বেরোচ্ছি ব্রেকফাস্ট করতে। আমাদের বাড়ির সামনের একটা নতুন রেস্টুরেন্টই বলা চলে নাকি এটা, ছোট মতো একটা, হ্যাঁ খুলেছে রিসেন্টলি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেই ব্যাপারটা নিয়ে আমার সবসময় একটা মানে কি বলবো চিন্তা থাকে যে রেস্টুরেন্টটা পরিষ্কার তো তো হাইজিন মেনটেন করে, তো সেই রকম একটা রেস্টুরেন্ট রিসেন্টলি আমাদের পাড়াতেই একদম খুলেছে। তো সেখানেই এখন আমরা দুজন যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে, যেহেতু আজকে সানডে, দিদি তো আসবে না, তাই ঘর ঝাড়ু দেওয়া, মোছা সব কিছুই আজকে আমি করব। তারপর মায়ের কথা মতো আজকে বাইরে লাঞ্চ করতেও যাব। তো চলো, কালকে কিছু করিনি বলে কালকে কোনো রকম ব্লগ শ্যুট করিনি, আজকে একটু বাইরে বেরোবো, তাই ভাবলাম আজকে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। তো চলো, যা যা করবো সারাদিন তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, হোপফুলি ভালো লাগবে। আমরা তো চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য স্বাদিষ্টম ক্যাফেতে। এটা একদমই আমাদের বাড়ির কাছে, তবে যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে জায়গাটা খুবই ছোট, রিসেন্টলি খুলেছে তো, তবে একেবারে এখন ভর্তি, সানডে সকাল বলে কথা। তো এখন মনে হচ্ছে একটু ওয়েট করতে হবে নাকি? অসুবিধা নেই, 10-15 মিনিট ওয়েট করে যাই। হ্যাঁ, আমি এক দুবার নিয়ে গেছি, এতটা ভিড় ছিল না। হ্যাঁ আজকে সানডে বলে সকলেই আর কি বাড়িতে খুব একটা ব্রেকফাস্ট করতে পছন্দ করে না, তাই এই ধরনের ক্যাফেগুলোতেই আসে। তো চলো, একটু ওয়েট করা যেতেই পারে সুন্দর একটা ব্রেকফাস্টের জন্য। এইটা হচ্ছে স্বাদিষ্টম ক্যাফের প্রাইস লিস্ট, মানে যা যা এখানে পাওয়া যায় সেইগুলো এরা বাইরে বোর্ডে লিখে দেয়। ধোসাটা তো আগে দেখতাম না, এখন করছে রিসেন্টলি। চলে এসেছে আমাদের সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। আজকে ইচ্ছে ছিল এটাই খাবো। ইডলি আছে, সাথে বড়া আছে, এখানে হচ্ছে সাম্বার ডাল, আর এটা একটা ওই নারকেল বাদামের চাটনি। সৌমরও একই, আমারও একই।
কেউ কারোর থেকে ভাগ বসাতে পারবে না, একদম সেম সেম। সকাল সকাল ধোসা খাচ্ছি না, অয়েলি তো, হ্যাঁ তো এটাই হেলদি সকালবেলা। একদম। আর এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, এই যে ইডলি জিনিসটা কিন্তু আমি খেতে একদমই পছন্দ করতাম না। হ্যাঁ করতাম না, মোটামুটি এক মাস আগে পর্যন্ত, মানে 3.5 বছর হলো আমি ব্যাঙ্গালোরে আছি, আমি কখনো ইডলি খাইনি, আমার ভালো লাগতো না এই জিনিসটা, এরকম সেদ্ধ টাইপের খেতে। তো আমি একটু ভাজা ভাজা জিনিস খেতে, মশলা এই ধরনের খাবার খেতে পছন্দ করি, তাই আমার এটা একদমই পছন্দ হতো না, আমি খেতামও না। কিন্তু রিসেন্টলি কি হয়েছে, 1 মাস হলো আমার ইডলি খেতে খুব ভালো লাগছে। তো ওই হয় না, মানুষ মানে ছোট থেকে যেটা খেতে ভালোবাসতো, আমৃত্যু যে সেটাই খাবে, তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাবারের স্বাদ পরিবর্তন হবে না বা কোনো অভ্যেস পরিবর্তন হবে না, এমনটা না। আমিও বিয়ের আগে এইসব খাবার, ওখানে তো জেনারেলি খুব একটা পাওয়া যেত না, বা এই ধরনের সেদ্ধ টেদ্ধ খাবার আমার একদমই ভালো লাগতো না। বাট রিসেন্টলি আমার এগুলো খুব খেতে ভালো লাগছে, তাই আমি খাচ্ছি। জানি না কতদিন খাবো, হয়তো আবারও কিছুদিন পর ভালো লাগবে না, তখন আবার খাবো না। তবে অভ্যেসটা বিয়ের পরই বদলেছে। সুন্দর একটা ব্রেকফাস্ট তো হয়ে গেল, অবশ্যই এটা হেলদিও বটে, বড়াটাকে যদি বাদ দিই। আর খুব ভালো খেলাম। তো চলো এবার বাড়ি যাব, কারণ অনেকগুলো কাজ ওয়েট করছে। আর তাছাড়াও বেরোনো আছে যেহেতু, তাই একটু তাড়াহুড়োও লাগবে। কিন্তু তার আগে একটু তো ঘুরে যাব, বেরিয়েছি একদম তো এমনি ঢুকে যাব না। তবে এই কদিন এখানে খুব বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড রোদ, মানে ভালো রোদ। আর আমি তাড়াহুড়োয় সানগ্লাসটা নিতেও ভুলে গেছি। এটা একদম আমাদের বাড়ির কাছেই, মানে হেঁটে এলে ওই 50-55 পা মতো হবে। কিন্তু এখন তো আমরা হাঁটি না, আমরা হাঁটতে এখন ভুলে গেছি নাকি সৌম্য? হ্যাঁ, গতকাল আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 15 দিন পর, 15 দিনের দিন, সরি আজকে 16 দিন। আজকে আমি ঠিকঠাকভাবে বেরিয়েছি, কালকে বেরিয়েছিলাম একটু বাজার করতে আর কি। তো সবজি বাজার, ফল বাজার মোটামুটি করেছি, তবে আমটা কালকে মনে মতো পাইনি বলে নেওয়া হয়নি। তো আজকে একটু আম নেব, কারণ আম আর বেশি দিন এখানে থাকবে না। অলরেডি কিছু কিছু স্পেশাল দোকান যেগুলো শুধু আমই বিক্রি করতো, সেই দোকানগুলো থেকে আম এখন আর মানে উঠে গেছে, নেই বলা চলে। তো অন্যান্য কয়েকটা ফলের দোকান থেকে কালকে ভালো মতো আম পাইনি মনের মতো আর কি, তাই আম নেওয়া হয়নি। আজকে আম নেব। তুই আম নিতেই যাচ্ছি বলে একটু এদিক দিয়ে ঘুরে যাচ্ছি। তবে এই রোদের মধ্যে ঘুরতে ভালো লাগছে না, এতদিন পর রোদটা উঠেছে, আনন্দ হচ্ছে। পরশু তো মানে শুক্রবার ছিল টানা পুরো সারাদিন মেঘলা, কালকেও ওরকমই কেটেছে, বৃষ্টি মেঘলা বৃষ্টি মেঘলা। আজকে বেশ ভালো কিন্তু জোরালো রোদ উঠেছে। তবে আজকে যেহেতু আমাদের বাইরে বেরোনো, আজকে রোদটা খুব একটা আমার ভালো লাগছে না। যাই হোক, কী করা যাবে, এতদিন পর রোদ উঠেছে, জামা কাপড়গুলো শুকোচ্ছে, গাছগুলো রোদ পাচ্ছে, এটাই অনেক। তো চলো একটু ঘুরি আর আমটা নিয়ে বাড়ি ফিরবো। সকাল থেকেই তো এখানে বীভৎস জ্যাম শুরু হয়ে গেছে। এইটুকু রাস্তা আসতে আমাদের কতটা টাইম লেগে গেল, আর সেই রকম রোদ, মানে হাত ফাত পুরো জ্বলে যাচ্ছে একেবারে। তো দেখি এই জায়গাটা থেকে আম নিই, আজকে পছন্দসই পাই কি না। এই কাকুর কাছ থেকে আম বেশ কয়েকবার নিয়েছি এই বছর, তো দেখি ভালো যদি পাই। আর কালকে আমরা বেরিয়েছিলাম যখন, কালকে জাম নিয়েছিলাম, জামের কি দাম গো এখানে, 200 টাকা কিলো। কালকে 300 গ্রাম জাম নিয়েছিলাম 60 টাকা, 20 পিস জাম হয়েছিল 60 টাকা। তবে জামগুলো প্রত্যেকটা দারুণ খেতে ছিল। ওটা আবার অন্যদিকে একটা, ওই কাবেরির কাছে একটা দাদার কাছে আমি ফল নিই, ওর কাছে গিয়েছিলাম, জাম নিয়েছিলাম, পেয়ারা নিয়েছিলাম। পেয়ারাগুলো এখনো খাওয়া হয়নি, আছে বাড়িতে। জামটা কালকেই মাখা করে খেয়েছি, দারুণ ছিল বলো? একদম খুবই মিষ্টি ছিল। হ্যাঁ প্রথমে খুব খারাপ লাগলো। মিষ্টি। এখানে তো আম মনে হচ্ছে না ভালো, 2 কেজি 100 টাকা, একদমই ভালো নয়, সব নরম হয়ে গেছে, যে বাদ দিয়ে দিয়ে ফেলে দিচ্ছে। এখানে নেওয়া যাবে না সৌম্য, চলো তাহলে অন্য জায়গায়। চলো অন্য জায়গায় দেখি। প্রথমে তো আমরা দেখতে পাইনি, এখানে ক্রেটেও রাখা রয়েছে আম। তো এইগুলো খুবই ভালো, একদম ফ্রেশ, টাইট, খারাপ নয় একদম। একেবারে স্টিকার লাগানো, কিন্তু দুঃখের বিষয় একটাই, একটাই অনেক বড় বড়। হ্যাঁ, সাইজে অনেক বড়। আর কালকে আমাদের কিভাবে উল্লু বানিয়েছি দাদাটা। এখানে আজকে এই কাকুর কাছে জাম হচ্ছে 100 টাকা কিলো, আর আমি কাল কিনেছি 200 টাকা কিলো। ভাবা যায়, মানে পুরো ডাবল, পুরো মুখে। তবে ওর জামগুলো আরো ফ্রেশ ছিল আর বড় ছিল, এগুলো একটু মানে ফ্যাকলানো কি। ওর কাছেও হ্যাঁ। 100 টাকার ছিল এই নিচেরগুলো। বললো যে ওটা নিও না, ওটা বাজে, ভালোটাই আমরা নিয়েছিলাম। এখানে দেখে খুব একটা ভর্তি আসছে না। মাছি ফাছি উঁচে, তাছাড়া হ্যাঁ। প্রত্যেকটাই ফ্যাকলানো। আমরা কালকে যেগুলো নিয়েছিলাম প্রত্যেকটা কিন্তু একেবারে সুন্দর। যাই হোক, ঠকিনি, না, এটা বলেই আমগুলো তো মনটাকে ঠিক। সান্ত্বনা দিতে হবে। হ্যাঁ।
তো আমগুলো অনেক বড় বড়। পাশে তো আর একটা ক্রেট রাখা আছে, সেটাই এতক্ষণ খেয়াল করিনি। সবুজ সবুজ আম রয়েছে দেখলাম, মনে হলো কাঁচা, জিজ্ঞেস করলাম, বললো এটা ল্যাংড়া। তো আমাদের দেশের আম এখানে পাওয়া যাচ্ছে। সময় মাত্র বললো অফ ক্যামেরা ব্যাসের আম, ব্যাসের, সেটাও একজন তো কপি করে। যাই হোক, ব্যাসের আম পেয়েছে বলে সময় এখন দিচ্ছে ব্যাসের আম। তো একই দাম, সবই 2 কেজি 100 টাকা। 2 কেজি নিতেই হবে, 1 কেজি হ্যাঁ। হবে না, 2 কেজি নিতে হবে। 2 কেজি 100 টাকা, 50 টাকা কেজি। তো 2 কেজিই নেবো, বেছে বেছে ভালো নিচ্ছি, আবার বেশি ঘাটলে রাস্তা যদি রেখে যায়। আমরা তো নিয়ে নিয়েছি 2 কেজি 100 মতো হয়েছে। বাড়ি চলে এসেছি ল্যাংড়া আম নিয়ে, আর দুটো সৌম আবার মল্লিকাও নিয়ে নিয়েছে। তো ভাবাই যায় না ব্যাঙ্গালোরে বসে ল্যাংড়া আম পাবো, তাও আবার 50 টাকা কিলো মাত্র। এটা সত্যিই অবিশ্বাস্য। এই প্রথমবার আমি ব্যাঙ্গালোরে ল্যাংড়া আম পেলাম এই 3.5 বছরে। মিষ্টি হবে কি না জানি না, হোপফুলি মিষ্টি হবে। তোমরা তো দেখলেই আমরা আম নিয়ে চলে এসেছি। তো একটা আমরা কেটে টেস্ট করে দেখছি, যদি ভালো হয় আমরা যখন মিষ্টি হয়, হ্যাঁ ওই আর কি। তো যখন আমরা লাঞ্চ করে ফিরবো তখন নিয়ে চলে আসবো আরও কিছু, কারণ এখানে সারাদিনই এরা বসে থাকে বলতে দুপুর, আমাদের পশ্চিমবঙ্গে যেটা হয় দুপুরে খেতে যায় বা ঘুমোতে যায় বলে বিকেল অবধি বন্ধ থাকে, এখানে সেরকম নয়, এখানে সারাদিনই মোটামুটি খোলাই থাকে। তো আরও পেয়ে যাব। আর দেখলাম তো স্টকে আজকে যথেষ্ট আছে, কালকে গেলে পাবো কিনা জানি না, কিন্তু আজকে বিকেলের দিকে গেলেও পাবো। আমি আগে খেয়ে দেখি। হ্যাঁ, ভালো, খুব ভালো। বহু বছর পর ল্যাংড়া আম খাচ্ছি। তুমি দেখো, ঘড়িতে তো এখন 12:30, আর কেন জানি না ব্রেকফাস্ট করে আসার পর আমার এত পরিমাণ ঘুম পাচ্ছে, মনে হচ্ছে এখন চুপচাপ একটু আমি ঘুমোই, আমাকে খেতে দিক না দিক একটু ঘুমিয়ে পড়ি। ভীষণ টায়ার্ড লাগছে, কেন বুঝতে পারছি না। কিন্তু এখন ঘুমোলে তো হবে না, এখন ঘরটা ঝাড়ু দিতে হবে, মুছতে হবে, তারপর আবার জামা কাপড় বের করতে হবে, মানে যেগুলো পরে যাব ভেবেছিলাম গতকাল থেকে করে রাখবো, সে আর আমার হয়ে ওঠেনি। তো জামা কাপড় বের করতে হবে, স্নান করে রেডি হয়ে আবার বেরোতে হবে। তো আজকে একের পর এক মানে বাইরে বেরোনোর প্ল্যান আছে। তো যে কারণে এখন ঝটপট করে আগে ফার্নিচারগুলো ক্লিন করব, তারপর ঘরটা ঝাড়ু মোছা করব। আজকের ডেটে মনে হচ্ছে যে দিদি যদি একটু এসে শুধু মোছাটা করে দিয়ে যেত, কারণ বাসন তো কিছুই নেই, গতকাল রাত থেকে আমি মেজেই রেখেছি, আর ব্রেকফাস্টও তো বাইরে গিয়েই করে এলাম, কোনো বাসনপত্র নেই, শুধু একটু ঝাড়ু দিয়ে মুছতে হবে। দিদি করলে ওটা 5 মিনিটে হয়ে যায়, কিন্তু আমি করলে ওটাই 1-1.5 ঘন্টা লাগবে, কারণ আমি ধরে ধরে করি। তো এই আর কি, দেখি কতক্ষণে হয়। এখন তো কাজটা শুরু করা যাক। ঘেমে নিয়ে অবস্থা একদম খারাপ হয়ে গেছে, সমস্ত ফার্নিচার ক্লিন করে ঘর পরিষ্কার করে ঝাঁট দিয়ে ঘর মোছা আমার হয়ে গেছে। এই জাস্ট আমার সমস্ত কিছু কমপ্লিট হলো। আর আজকে অসম্ভব গরম, মানে দরদর করে ঘাম হচ্ছে। এই 2 দিন মানে বৃষ্টি হয়েছে, তারপর আজকে একদম তেড়ে রোদ উঠেছে, এত শরীরে একটা অস্বস্তি হচ্ছে না। তো কিছু করার নেই, আজকে যেহেতু বেরোবো বাইরে, মাকে বলেছি বা মা বলেছে, মায়ের কথাতেই বেরোচ্ছি, তো সেই জন্য যতই গরম করুক বেরোতে হবে। তো সৌম্য এখন স্নান করছে, ও স্নান করতে করতে আমরা যে জামা কাপড়গুলো পরে আর কি বেরোবো, আজকে একটু রেডি হয়ে বেরোবো, তো সেগুলো আমি এখন বের করে নেবো আলমারি থেকে। তারপর ও স্নান করে বেরিয়ে পুজো দেবে, ততক্ষণে আমি স্নান করে রেডি হয়ে আমরা একসঙ্গে বেরোবো। তো চলো, এখন আর বকবক করছি না, একেবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেল, রূপসা এখন স্নান করছে, ও বেরোক, তারপরে আমরা রেডি হয়ে বেরোবো। বেজে গেছে এখন অলমোস্ট 2:35, আর আমাদের স্নান হয়ে গেছে, আমরা একদম রেডিও হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো আজকে এই ড্রেসটা পরেছি, এটা পুজোর সময় হয়েছিল আমার, এটা বর্ধমান থেকে নিয়েছিলাম, তো আজকে এটা সেকেন্ড টাইম পরলাম। আর এই যে নেক পিসটা পরেছি, এটা আজকে প্রথমেই পরলাম। এটা শ্রীরামপুর থেকে আমি কিনেছিলাম, এটা ডোকরার, এর সঙ্গে এই ইয়াররিংসটাও ছিল, বেশ সুন্দর দেখতে। তবে আমি জানি না আমার এই পিঙ্ক কালারের ড্রেসটার সঙ্গে এটা কতটা যাচ্ছে, তবে সৌম্য বললো ভালোই লাগছে, তাই পরলাম। এমনি তো আর পরা হয় না, খুব একটা বেরোনোও হয় না, আর এগুলো কিনেই মানে রাখা থাকে, কেনার নেশা আছে, কিন্তু কোথাও গিয়ে আর পরা আর হয়ে ওঠে না। তো ওই জন্য আজকে পরলাম। আর কিছুক্ষণ আগেই আমি স্নান করেছি, ওই জন্য দেখো চুল টুল একেবারে ডব ডব করছে ভিজে। আর সৌম্যও রেডি হয়েছে, সৌম্য এসো একবার, সৌম্য কীরকম রেডি হয়েছে ওকেও একবার দেখিয়ে দিই। আমার চুলটা ভিজে বলে বিচ্ছিরি রকম লাগছে। এই যে সৌম্য, আমাদের একটু একটু ম্যাচিং আছে, আমার এই জামাটা কিছুটা ক্রিম আছে, ওরও ক্রিম কালার, হ্যাঁ। তো এইভাবেই দুজনে রেডি হয়েছি। তো চলো, এবার হালকা পাতলা খিদে পাচ্ছে, গিয়ে এবার ওর জামাই ষষ্ঠীর ভুড়ি ভুজটা করিয়ে আনা যাক।
রোদটা তো বেশ অনেকটাই কমে গেছে, এটাই যা বাঁচোয়া, কারণ সকালে যখন বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করতে মারাত্মক পরিমাণ রোদ ছিল। তো এখন রোদটা বেশ কমে গেছে, ভালো লাগছে। তবে মেঘ মেঘ করেছে, এটা আবার মানে খেয়ে যখন ফিরবো বৃষ্টি পাবো কি না জানি না, সেটা হলেও অসুবিধা। তবে রোদটা এখন নেই, এটাই ভালো লাগছে। আর সৌম এই যে এখন গাড়ি মুছছে। আমরা তো চলে এসেছি আমাদের অল টাইম ফেভারিট মেঘনা ফুডসে। তো তোমাদের তো বলাই হয়নি যে লাঞ্চ করতে কোথায় আসছি। আমরা মেঘনা ফুডসেই এসেছি, কারণ জামাই ষষ্ঠীর যে মানে থালি সাজিয়ে খাওয়া ব্যাপারটা হয় সেটা আমাদের এবছর হবে না। আর ওই থালিতে যা যা থাকে মানে ভাত, তারপর ওই ডাল, পটল চিংড়ি বা এঁচোড় চিংড়ি, পোলাও, মাটন, লুচি, আলুর দম, চাটনি, পায়েস, এই সমস্ত কিছু আমি ওকে বাড়িতে বানিয়ে খাওয়াই। এইগুলো আমরা মানে প্রায়শই খেয়ে থাকি। তো এই যেই জিনিসগুলো আমি বানাতে পারি না বা বানাই না বলা ভালো, তো সেই টাইপেরই কিছু খাওয়া দাওয়া করতে এখানে আসা। আর যেহেতু এবারে ওইভাবে আর হচ্ছে না, তাই মেঘনা ফুডসে আমরা সব সময় যেটা খেতে পছন্দ করি সেটাই গিয়ে অর্ডার দেবো। তো চলো, তোমাদের বলাই হয়নি, এখানে এসে মনে পড়ছে যে কোথায় আসবো, তোমাদের তো বলিনি। তো চলো ভেতরে গিয়ে আবার কথা হচ্ছে। যেহেতু জামাই ষষ্ঠী উপলক্ষে খেতে এসেছি, তাই কি খাওয়া হবে ওই অর্ডারটা সৌমই দেবে, নাকি সৌম? সৌমর ইচ্ছেতেই আজকে হবে। আর বেশ ভালো ভিড় আছে কিন্তু, আর এত ভালো বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে, আর ওয়েট করা যাচ্ছে না। আমাদের তো স্টার্টার আইটেম অর্ডার দেওয়া হয়ে গেছে, 15-20 মিনিট আমাদের একটু ওয়েট করতে হবে। তো কি অর্ডার দিলে সৌম? আমি তান্দুরি চিকেন হাফ অর্ডার দিয়েছি, কারণ ফুলটা খেলে আর মেন কোর্স কিছু খাওয়া যাবে না। বলছিলাম রুলটা বললো পারবে না, আর আমার পক্ষে অতটা খেয়ে তারপরে অন্য কিছু খাওয়া একটু অসুবিধা হয়ে যাবে। তো এই কারণে হ্যাঁ, আর এখানে আজকে একটু রাশ বেশি আছে, রবিবার বলে টাইম লাগবে। হ্যাঁ, একদমই তাই। তো চলো, আমাদের তো প্লেট দিয়ে চলে গেছে। আর এবার কিন্তু চারিদিকে এত বিরিয়ানির গন্ধ, এবার একটু খিদে খিদে পাচ্ছে, একদমই তাই। স্টার্টারে তো সৌম অর্ডার দিয়েছিল তন্দুরি চিকেন হাফ, তো আমাদের তন্দুরি চিকেন চলে এসেছে, সাথে এরকম একটা গ্রিন চাটনি, পুদিনার আর স্যালাড। কীরকম সৌম, আগের মতন টেস্ট আছে? একদম। তো চলো, আমি আর ওয়েট করবো না, আমিও এবার শুরু করি। আমরা তো স্টার্টারের পর মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম চিকেন হায়দ্রাবাদি দম বিরিয়ানি, সাথে একটা থামস আপ, গ্রিন স্যালাড। আর লেগ পিসটা অল টাইম আমিই খাই, সৌম্য আগে থেকে বলেই দিল। তো প্রচণ্ড খিদে পেয়েছে। আর এখানে বিরিয়ানিটা আমাদের দুর্দান্ত লাগে। জামাই আমাদের এবার বিরিয়ানি খেয়ে বলবে কীরকম। খেতে তো দারুণই। একদমই, মেঘনার বিরিয়ানি আমাদের অল টাইমই ফেভারিট, ওই জন্য এসে এখানে বিরিয়ানি ছাড়া অন্য কিছু মেন কোর্সে আমরা ভাবতেই পারি না। অন্য কিছু খেতে গেলে অন্য জায়গায় ঠিক আছে, এখানে বিরিয়ানি। হ্যাঁ, একদমই তাই। আমাদের তো জামাই ষষ্ঠীর লাঞ্চ হয়ে গেল। সৌম্য কীরকম হলো? দারুণ হয়েছে একদম। মন আর পেট দুটোই ভরেছে তো? পেট মন দুটোই ভরে গেছে। ঠিক আছে, আসছে বছর আবার হবে অন্যভাবে। চলো এবার বাড়ি যাওয়া যাক, নাকি সৌম্য না কোথাও ঘুরবে? একটু ঘুরেই যাবো, বাড়ি যাবো। হ্যাঁ, একটু বাড়ি গিয়ে, হ্যাঁ একটু এদিক ওদিক দিয়ে ঘুরে বাড়ি যাব। বাড়ি গিয়ে রেস্ট নেবো একটু, সৌম্য সন্ধে দেবে, তারপর আবার আমরা ডিনারের জন্য অন্য কোথাও যাব। তবে ডিনার কতটা করতে পারবো এখন থেকে বলা যাচ্ছে না। যাই হোক, আগে একটু ঘুরে বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে একটা অন্য প্ল্যান আছে, তারপর আবার বেরোনোর প্ল্যান আছে। সকালে এখান থেকে তো আমরা আম নিয়েছিলাম,
তো আম রয়েছে এখনও, অনেকটাই শেষ হয়ে গেছে, 3-4 ক্রেট মতো ছিল যখন সকালে নিয়েছিলাম, কিন্তু এখন আর একটুখানি বাকি রয়েছে, 1 ক্রেট একটা ঢেলে দিয়েছে, আর নেই। আর চারিদিকে এখন এখানে ল্যাংড়া বিক্রি হচ্ছে, একদম দেশের আম, তো খেতেও দারুণ লাগছে। একটা টেস্ট করে দেখলাম তো তখন, ওই জন্য আরও নিয়ে নিচ্ছি। আসলে একবার হয়েছিল কি, আমরা একটা ভালো আম কদিন আগে, হ্যাঁ খুব মিষ্টি রূপসা বলছে, কদিন আগে একটা ভালো আম কম দামে আমি খুব নিয়ে গেছিলাম 4 কেজি মতো, নিয়ে আর পাইনি ওটা। ওই জন্যে রূপসাকে বললাম এটা পাচ্ছ যখন নিয়ে নাও, আবার কবে পাবে না পাবে ঠিক নেই। এখন তো বেজে গেছে ওই 9:30 মতো, সন্ধেবেলা, সন্ধে দেবার পর ভিডিওটা তো আর কন্টিনিউ করা হয়নি। আর খেয়ে দিয়ে এসে বেশ ঘুমও পাচ্ছিল, তো একটু ঘুমিয়েও নিয়েছিলাম। আজকে রূপসাকে যেহেতু বলেছিলাম যে রান্না করতে হবে না, তো আমি একটু বেরিয়েছি ধোসা নিতে, নিয়ে যাব, জানি না ও খাবে কি না, ও না খেলে আমি খেয়ে নেবো। ওর পেটে বেশ ভালো মতোই ভর্তি রয়েছে, দেখা যাক ও খায় কি না, নিয়ে যাই। আর অনেক দিন এই ধোসাও খাওয়া হয়নি, এটা আমাদের পাড়ারই দোকানের ধোসা। রূপসাকে যে বলেছিলাম রাত্রে ডিনারটা অন্য কোথাও করাতে নিয়ে যাব, সেটা তো আজকে আর হলো না, তো অন্য একদিন হবে। যাই হোক, আজকে আমি এখন কিনে নিয়ে যাই। সন্ধ্যের পর থেকে তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তোমরা তো দেখলেই সৌম্য এখন গেছে ডিনার আনতে। আজকে আমাদের প্ল্যান ছিল কি আমরা বাড়িতে রান্না করবই না, বাড়িতে কিছু খাবোই না, সারাদিন বাইরেই খাবো। আর মা এটাই বলেছিল যে জামাই ষষ্ঠীর দিনটা পরেই পালন কর, আর যাই কর একদিন ছুটি নিবি। কারণ আমি মাঝে মাঝেই মাকে ফোন করে বলি একঘেয়েমি লাগে তো বড্ড, রোজ একই কাজ করতে ভালো লাগে না, একদিনও ছুটি পাই না, মানে পুরোপুরি ছুটি পাই না। আজকেও যে পুরোপুরি ছুটি পেয়েছি তা বলা ভুল, রান্না করতে হয়নি, কিন্তু ঘর ঝাড়ু দেওয়া, মোছা, মানে সংসারের কাজ তো থেকেই যায়। মেয়েদের সেই অর্থে পুরোপুরি ছুটি হয় না, একমাত্র বিয়ের পর বাবার বাড়ি গেলেই সেটা হয়। তো যাই হোক, সেই রকমভাবেই আজকে রান্না থেকে ছুটি চেয়েছিলাম, তো ওই জন্য আজকে সকাল থেকে রান্না হয়নি। তবে অনেকটা হেভি খাওয়া দাওয়া হয়েছে বলে এখন আর একদমই আমার খিদে নেই। আর আমি ডিনারে কোথাও যাব না, আমার মনটাও খুব একটা ভালো লাগছে না, কারণ আজ হচ্ছে ফাদার্স ডে, প্লাস আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে, তোমাদের ভিডিও শুরুতেই বলছিলাম। তো এই দুটো জিনিসই একদিনে পড়ে গিয়ে আমায় অনেকটা কষ্ট দিচ্ছে, কারণ 5 মাস 2 দিন আজ আমি বাবাকে হারিয়েছি। আর 3.5 বছর, মানে যতদিন আমার বিয়ে হয়েছে, গানটাও আমার জীবন থেকে হারিয়ে গেছে। বলা ভালো দুটোই চিরদিনের মতোই হারিয়ে গেছে। মাঝে মাঝে টুকটাক গুনগুন করি, কিন্তু ওটাকে তো আর গান করা বলে না। ছোট থেকে হাতে ধরে শেখা, পরীক্ষা দেওয়া, বিভিন্ন কম্পিটিশনে যাওয়া, সেখান থেকে জিতে ফেরা, দূরদর্শনের মতো চ্যানেলে প্রোগ্রাম করা, ছোট ছোট বাচ্চাদের গান শেখানো, অনেক কিছু করেছি। আমার মা বাবার আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, আমার গান নিয়ে আমি কিছুই পূরণ করতে পারিনি, হয়নি। তাও জিনিসটার সঙ্গে যুক্ত ছিলাম, লেগেছিলাম, কিন্তু বিয়ের পর জিনিসটা একেবারেই আমার জীবন থেকে মুছে গেছে। তো যাই হোক, সেগুলো নিয়ে আমি এখন আর কষ্ট পাই না, কারণ ওগুলো নিয়ে কষ্ট পেলে আমাকে কষ্ট পেতেই থাকতে হবে, তাই আমি ওগুলো নিয়ে খুব একটা আর এখন ভাবি না। তবে আজকে যেহেতু ফাদার্স ডে আর ওয়ার্ল্ড মিউজিক ডে একই দিনে পড়ে গেছে, আর বাবাকে ছাড়া এটা আমার প্রথম ফাদার্স ডে। প্রত্যেক বছর সকালবেলা ঘুম থেকে উঠে, বাবারা তো পুরোনো দিনের মানুষ, অত ওই ফাদার্স ডে, মাদার্স ডে, সিস্টার ডে, ডটার্স ডে এরকম কিছু বোঝে না। তো এখন ফেসবুকের যুগে আমরা এগুলো টুকটাক জানতে পারি, তাই প্রত্যেক বছর, মানে যবে থেকে সোশ্যাল মিডিয়া ইউজ করছি, আছি এখানে, তবে থেকে এই জিনিসগুলো জানি। আর বিয়ের পর সকাল হলেই ফোন করে উঠে বাবাকে বলতাম, বাবা হ্যাপি ফাদার্স ডে। আর বাবা এতটাই সরল ছিল,
বাবা থ্যাংক ইউ না বলে বাবাও বলতো হ্যাপি ফাদার্স ডে, তখন বলতাম দুধ আমাকে কেন ফাদার্স ডে বলছো, আমি কি তোমার বাবা? তো যাই হোক, আজকে প্রথম ফাদার্স ডে, যেখানে জানতে পেরেছি সকাল থেকে যে আজকে ফাদার্স ডে, আগের দিন থেকে, কাল থেকেই জানতাম, কিন্তু ওই ফোন করে বলার নাম্বারটাই নেই এখন আর। তাই সকাল থেকে যখন ফেসবুকে দেখছি যে সবাই নিজের বাবাকে নিয়ে ছবি দিচ্ছে, গান দিচ্ছে, মানে ছবির সঙ্গে গান দিয়ে স্টেটাস দিচ্ছে, আসলে তুমি আমার হিরো, ওই গানটা দিয়ে আমিও দিতাম এত বছর, জানো তো। তবে এখন তো প্রত্যেক 19 তারিখে আমি আমার বাবাকে নিয়ে ফেসবুকে সারা মাসের আমার জমানো গল্পগুলো আমি আমার বাবার জন্য লিখি। তাই আজকের দিনে আলাদা করে আবার কোনো ছবি দিয়ে কিছু লিখতে আমার ইচ্ছা হলো না। আজকে বাবা যতদিন চলে গেছে আমি গান গাই না। অনেকে এরম আমার ফেসবুকে আছে, আমাকে ভালোবাসে, আমার গান ভালোবাসে, তারা মাঝে মাঝেই লেখে। বিশেষ করে আমার এক বন্ধু 2 দিন আগে আমার একটা পোস্টে কমেন্ট করেছে, বহুত পুরনো একটা ভিডিও, মানে 2 বছর আগের একটা গানের ভিডিও আমি 2 দিন আগে পোস্ট করেছিলাম ফেসবুকে। তো সেখানে আমার বন্ধু মৌমিতা লিখেছে যে এখন তো আর তোর গানই শোনা যায় না, শুধু তোর রান্নাই দেখি। ওই কথাটা কোথাও গিয়ে না আমাকে খুব নাড়া দিয়েছে, যে সত্যিই তো আমি একসময় এত ভালো গান গাইতাম, এখন তো আর গান গাই না, কিন্তু ফেসবুকে এমন অনেক আমায় ভালোবাসে মানুষ আছে, তারা মাঝে মাঝেই আমাকে ফেসবুকের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে লেখে, রূপসা একটা গান শোনাতে পারিস তো, একটা গান করতে পারিস তো। কিন্তু আর হয়ে ওঠে না, কারণ আমার ভালোবাসার মানুষ কিছু সংখ্যক আছে, হিংসা করার মানুষ অনেক আছে। মানে তারা শোনে, আমার আত্মীয় স্বজন, তারা একটা লাইক বা কমেন্ট কিছুই করে না। কিন্তু যারা আমায় চেনে না, শুধু গানের জন্য আমায় চেনে, তারা আমাকে কমেন্ট করে, ভালো ভালো কমেন্ট করে, আমার মনে জোর দেয়, আমার খুব ভালো লাগে। তো মৌমিতার ওই কথাটা না আমায় কোথাও গিয়ে খুব নাড়া দিয়েছে, যে না সত্যিই তো আমি তো একসময় গান গাইতাম, এখন আমার হাতে হাতা খুন্তিটাই হয়ে গেছে আমার জীবন। তাই আজকে যেহেতু ফাদার্স ডে, ওয়ার্ল্ড মিউজিক ডে একই দিনে পড়ে গেছে, তখন ভাবলাম যে বাবাকে নিয়ে কিছু লিখলে বা ছবি ছাড়লে বাবা তো সেটা আর দেখতে পাবে না, কিন্তু আমি যদি বাবাকে নিয়ে একটা গান গাই, হয়তো আমার বাবা শুনতে পাবে। ছোটোবেলায় আমি যখন বর্ধমানের বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতাম, যেমন বর্ধমান পৌর উৎসব, বর্ধমান মাঘ উৎসব, কাঞ্চন উৎসব, এরকম বিভিন্ন অনুষ্ঠানে গাইতাম, তখন ওই প্রোগ্রামগুলো বর্ধমানের লোকাল চ্যানেলে লাইভ টেলিকাস্ট হতো। তো বাবা আমাদের পাড়ার সবাইকে বলতো যে আজকে আমার মেয়ে টিভিতে গান গাইবে, বিকেলবেলা দেখাবে, তোমরা দেখো কিন্তু। তারপর আমি যখন প্রথমবার দূরদর্শনে সুযোগ পেলাম গান গাওয়ার, জৌগ্রাম আমার গ্রাম, জৌগ্রাম থেকে মনে হয় আমি প্রথম কেউ যে কলকাতা দূরদর্শনে গান করার সুযোগ পেয়েছিলাম। তো সেই দিন আমার বাবা আমার সঙ্গে যেতে পারেনি অনুষ্ঠানে, কিন্তু পরে যেদিন ওটা টেলিকাস্ট হয়েছিল আর কি, শুটিংয়ের পরে, তো যেদিন টেলিকাস্ট হয়েছিল ওই দিন আমার বাবা টিভিতে আমাকে ওই 1 ঘন্টার প্রোগ্রামে আমার গান শুনে আমাকে দেখে ওই 1 ঘন্টা ধরে অঝরে শুধু কেঁদে গিয়েছিল আমাকে টিভিতে দেখে। তো গান খুব ভালোবাসতো। কখনো কখনো আমি যখন, আমার বাবার পছন্দের শিল্পী হচ্ছে মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায়, তো ওই গানগুলো আমি যখন তুলতাম, গাইতাম, রেকর্ড করে এনে বাবাকে শোনাতাম, মানে ক্লাসে রেকর্ডিং করতাম, এনে বাবাকে শোনাতাম, বাবা আমার বলতো এই জায়গাটা ঠিক হয়নি, বা বাহ এই জায়গাটা খুব সুন্দর লেগেছে, তো মানে ঠিক ভুলটা বলতো। আজকে আমি 6 মাস পর গান গাইলাম একটা বাবার জন্য ফাদার্স ডেতে। এর আগে আমি লাস্ট গান গেয়েছিলাম দীঘায়, যেদিন গিয়েছিলাম বেড়াতে আমরা ডিসেম্বরে,
তখন সমুদ্রের সামনে গিয়ে আমার একটা গান গাইতে ইচ্ছা করেছিল, তো ছোট একটা গান করে ভিডিও বানিয়ে আমি ফেসবুকে আপলোড করেছিলাম। তো তারপর আমি আজকে আবার বাবার জন্য গান গাইলাম আর সেটা রেকর্ড করে ফেসবুকে আপলোড দিলাম। তাতে আমার বাবাও হয়তো আমার গানটা শুনে আনন্দ পাবে, প্লাস যারা ফেসবুকে আমার গান ভালোবাসে বা আমাকে ভালোবাসে তারাও আনন্দ পাবে। তো ভালোবাসার এইসব মানুষদের জন্য ফিরে এসে আমি একটা ভিডিও বানিয়েছি, মানে ওই যে রেস্টুরেন্ট থেকে এসে। তারপর ওইটাই এখন ফেসবুকে আপলোড করলাম। সৌম্য একটু শুয়েছিল, আর আমার ইচ্ছা করছে না, আমার খিদেও পাচ্ছে না, আমার মনটা ভালো লাগছে না, তাই আজকে আর আমি কোথাও গেলাম না ডিনার করতে। সৌম্যর একটু খিদে পাচ্ছে, তাই ও গেল একটা পাড়ার দোকান থেকে ধোসা আনতে, ও খাবে ডিনারে। আমি বললাম ম্যাগি বানিয়ে দিই, ও বললো যে না আজকে আর রান্না করতে হবে না। তো এটাই, মানে এতটা খারাপ লাগছে, এতটা কষ্ট হচ্ছে। সব সময় সব কষ্ট তো সবাইকে ওইভাবে বলা যায় না, বা সারাটা দিন আমি হেসে আনন্দে ছিলাম কিন্তু ভেতর থেকে নয়। কারণ আজকে যেহেতু জামাই ষষ্ঠীর জন্য মা বলেছিল যে রূপসা সৌম্যকে নিয়ে কিন্তু যাবি বাবা খেতে একটা কোথাও, তো ওই জন্য আমি চাইনি ওর ওই দিনটা নষ্ট হোক, তাই আমি গেছিলাম। কিন্তু কোথাও গিয়ে আমার খুব খারাপ লাগছিল, কারণ আজকে তো ফাদার্স ডে, বাবার কথা একটু বেশি করে মনে পড়ছে। কারণ ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি অনেকে অনেকের বাবাকে নিয়ে সব পোস্ট করছে, যার জন্য একটু বেশি কষ্টটা হচ্ছে আর কি। তো এই আর কি, আমি আমার মতন করে আজকে একটা গান গেয়ে পোস্ট করলাম। জানি না বাবা শুনতে পাবে কি না, হয়তো শুনতে পাবে। তো সময় এখন গেছে, চলে আসবে এক্ষুনি। তো চল আবার পরে কথা হচ্ছে। সৌম্য তো এখন বসে গেছে ডিনার করতে। এই যে ও নিয়ে এসেছে মশালা ধোসা, ওর প্রিয় ফেভারিট ধোসা কাকুর দোকান থেকে, তাই তো? একদম এই অনেকদিন জায়গাটা পরে থেকে, হ্যাঁ, খাচ্ছি। আমি ওকে খেতে দিই না, মানে এরা হাইজিন মেনটেন করে খুব একটা ব্যবসা করে না। আমার একবার চোখে পড়েছিল, তারপর থেকে আমি নিজেও এই দোকানটায় খাই না, আর সৌম্যকেও না করি। কিন্তু ও একটু ফাঁক ফোকর পেলে এই দোকানটা থেকে খেতে যে কী ভালোবাসে, কেন, এর কারণ কি আমি জানি না। যাই হোক, আমি তো আজকে আর খাবো না, একটু ঠান্ডা জল খাবো ফ্রিজে, একটু জোয়ান খাবো, তারপর শুয়ে পড়বো। মানে শরীর যে খারাপ লাগছে এমনটা নয় আর কি। মেঘনা ফুডসের খাবার খুবই ভালো। হ্যাঁ, ব্যাঙ্গালোর আমরা বেশ কিছু জায়গায় খেয়েছি। এই হ্যাঁ ভাবছিলাম যে এরকমই একবার একটা পয়লা বৈশাখে খেয়ে এসে হ্যাঁ বেশ শরীর খারাপ হয়েছিল, হ্যাঁ, কিন্তু দোকানটার নামটা আমি বলবো না, তাদের ব্যবসা নষ্ট হ্যাঁ, করতে আমি চাই না। যারা আমার কিন্তু পুরনো ভিউয়ার্স আছে তারা জানবে, আমরা নববর্ষে খেতে গিয়েছিলাম বৈশাখী মহাভোজ থালি। মানে ব্যাঙ্গালোরের একটা নামকরা কলকাতার ব্র্যান্ড বলা চলে, খুব ভালো ব্যবসা করে, ক্যাটারিং সার্ভিস থেকে আরম্ভ করে এভরিথিং। ওদের সবজি মাছ এইসবের আউটলেটও আছে, প্লাস সেটার রেস্টুরেন্টও এক্সপিরিয়েন্স আছে। খুব একটা ভালো ছিল না, কিন্তু একদমই মেঘনা ফুডসে আমরা যতবারই খেয়েছি পেটের কোনো গন্ডগোল হয়নি। না, তবে খাওয়াটা একটু অবেলায় হয়েছে তো আমার একটু পেট ভার লাগছে। আর আমি এগুলো একটু মেনটেন করি, মানে একটু হেভি খাওয়া হয়েছে তো চলো ডিনারটা স্কিপ করে দিই, তাতে করে শরীরটা ভালোই থাকবে। যাই হোক, ও ডিনারটা করে নিক, আমি ততক্ষণ একটু বাড়িতে ফোন করে মায়ের সঙ্গে কথাটা বলে নিই। সৌম্যর তো ডিনার হয়ে গেছে, আর ও ডিনার করে নেওয়ার পর আমি স্ল্যাবটা ভালোভাবে মুছেও নিয়েছি। আর আবারও তো বিকেলবেলা গিয়ে, মানে রেস্টুরেন্ট থেকে ফেরার সময় 2 কেজি আম, আবারও ল্যাংড়া আম কিনে আনলাম। আর সকালে ওই তো ওখানে কিনে এনে ঝুড়িতে রাখা আছে, সকালেও 2 কেজি এনেছি। তো এখন বাড়িতে 4 কেজি ল্যাংড়া আম। সৌম্য এখন সকাল বিকেল দুপুর রাত্রি সব সময়ই আম খাবে। সাথে আবার গতকাল বাজার করতে গিয়ে 2টো পেঁপেও এনেছি। এখানের পেঁপেগুলো খেতে খুব ভালো হয়। আমি বাড়ি গিয়ে পেঁপে খাই না, তবে এখানে আমি পেঁপে খেতে খুব ভালোবাসি। সাথে কলাও আছে, মানে বাড়িতে এখন ভরপুর ফল। আর গতকাল বেরিয়ে পেয়ারাও এনেছিলাম, সেটাও আছে, ডাঁসা পেয়ারা, সেটা আমি কালকে মাখা করে খাবো। তো আজকের মতন মোটামুটি আমার কাজ কমপ্লিট। আর আমার বেশ কিছু কাঁচা ধোয়াও ছিল, যেগুলো আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে। তো সেগুলো আমি এখন এই রাত্রেবেলা কেচে দিলাম। এই রাত্রেবেলা জলের স্পিডটা খুব ভালো থাকে। তো এখন কাচাকুচির কোনো কাজ থাকলে আমি চেষ্টা করি ঘুমোতে যাওয়ার আগে সেগুলো কেচে ব্যালকানিতে মেলে দিতে, তাতে সারা রাতে জলটা ঝরে যায়, সকালের প্রথম রোদে শুকিয়েও যায় জিনিসগুলো। সাথে সাথে আমার জলের যে কষ্টটা সেটাও এই রাত্রেবেলা ফিল হয় না। তো যাই হোক, মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা তো ভালোই মন্দই কাটলো।
ভালোই বলা চলে, সব থেকে হ্যাঁ, ভালো কেটেছে ভালোই সৌম্যর। কেটেছে, একদম। হ্যাঁ, তো অনেকটা ঘোরাও হলো। ও তো বেরোতে পারে না, মানে একঘেয়েমি এক জায়গায় বসে কাজ করে। তো ওর বেরোতে খুব ইচ্ছা হয় আমার জন্য, আমি একটু মাঝে মাঝে না না করি, বেরোনো হয় না। তো যেদিন ওর বেশ বাইক নিয়ে একটু ঘুরতে পায়ও, ওই দিন ওর মন খুব ভালো থাকে। এখন মোটামুটি 1 সপ্তাহ আর বায়না করবে না তো বেরোনো। দেখা যাক। কালকে সকালেই যেতে হবে বাজারে, চিংড়ি মাছ আনতে যাব, কালকে পটল চিংড়ি বানাবো। তো ওই কারণে আর অম্বুবাচী পড়ছে আগামীকাল থেকে। তো মা এখন বললো যে অম্বুবাচী চলাকালীন মাছ খাবি, তো ওই জন্য কালকে একটু চিংড়ি মাছ আনবো, বেশি করেই চিংড়ি পটল বানিয়ে রাখবো, সেটা মঙ্গলবারেও হয়ে যাবে। কাতলা মাছও আনবো, দেখা যাক। তো সেগুলোও তো আর কালকে ভিডিও বানাবো না, তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। আবারও তোমাদের সঙ্গে ভিডিওয়ে দেখা হবে সামনের শনিবার ভিডিও বানাবো, এই শনিবার যদিও ভিডিও বানানো হয়নি। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এতটাই থাকলো। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সৌম্যর তো জামাই ষষ্ঠীর ভোজ খাওয়া হয়ে গেল, তবে ওর গিফট এখনও কেনা হয়নি। মা টাকা পাঠিয়েছে গিফট কেনার জন্যও আলাদা করে, তো গিফট এখনও নেওয়া হয়নি। ও বলছে অনলাইন থেকে কিছু অর্ডার দিয়ে নেবে, তাই তো সৌম্য? দেখা যাক। তো যেটাই নেব পরে, মানে যখনই নেওয়া হবে পরের ব্লগে তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো ও জামাই ষষ্ঠীতে কী গিফট পেলো। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা পেজটাকে লাইক ফলো করে আমাদের পাশে থেকো নিত্য নতুন আরও ব্লগ দেখার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা। টাটা।